নমস্কার। আজ নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের একটি কবিতা আকাশের সাতটি তারা, এই কবিতাটি সম্পর্কে আজ আমরা আলোচনা করব। এই কবিতাটি লিখেছেন বিখ্যাত কবি জীবনানন্দ দাশ। এই কবিতাটি মূলত প্রকৃতি চেতনার কবিতা। কবি প্রকৃতি প্রেমী, তার সাথে সাথে রোম্যান্টিক একজন কবি। এই কবিতাটি পাঠ করে আমরা কবির প্রকৃতি প্রেম এবং এই কবিতার মধ্যে যে অন্তর্নিহিত অর্থ আছে সেই সম্পর্কে আলোচনা করব। তবে হ্যাঁ, কবিতাটি আলোচনা করার আগে বিশেষ কিছু কবিতা সম্পর্কে আমরা আলোচনা একটু করে নিই। যেমন কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি ওই কাব্যগ্রন্থের ৬ষ্ঠ সংখ্যক কবিতা। বাংলা কাব্যে রবীন্দ্রনাথের পর সবচেয়ে আধুনিক এবং প্রকৃতি নিমগ্ন কবি হলেন জীবনানন্দ দাশ। তার আরও অন্যান্য অনেক কবিতার মধ্যে প্রকৃতি প্রেমকে আমরা খুঁজে পেয়েছি। বাংলার মুখ আমি দেখিয়াছি, এই কবিতাটি একটি বিখ্যাত প্রকৃতি প্রেমের কবিতা। তোমাদের পাঠ্য আকাশের সাতটি তারা, এই কবিতাটি আলোচনা করার আগে সামান্য কিছু কথা বলে নেওয়া প্রয়োজন। কবিতা সম্পর্কে এক লাইনে বললে যেটা বোঝা যায়, তিনি বাংলার পল্লী প্রকৃতিকে কেবল বর্ণনা করেননি, তাকে জীবন্ত করেছেন, রূপসী নারীর মতো অনুভব করেছেন প্রকৃতিকে। এই কবিতায় সেই অনুভবের চূড়ান্ত রূপ প্রকাশ পেয়েছে। তাহলে কি কবি শুধু প্রকৃতিকে দেখেননি, সেই প্রকৃতিকে অনুভব করেছেন। এবং আমরা যখন এই কবিতাটি পাঠ করব, তখন এই কবিতাটিকে আমরাও অনুভব করব কবির সাথে। সেই অনুভব যাতে সকল শ্রোতা এবং ছাত্রছাত্রীরা অনুভব করতে পারো, সেই চেষ্টাই আমি আজ এই কবিতা পাঠের মধ্যে দিয়ে করব। তাহলে এই কবিতাটি যখন তোমরা পড়বে কিংবা এখন শুনছো, শান্ত একটা জায়গায় গিয়ে বসে যা যা বলছি সেরকম ভাবার চিন্তা করো, ভাবনা চিন্তা, মনটাকে একদম শান্ত করে দাও। এখানে কবি যেহেতু একজন পুরুষ এবং এই কবিতার অনুভূতি একটা পুরুষের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে, সেক্ষেত্রে একটু পুরুষালী ভাবতে হবে নিজেকে। দেখো, কবিতাটা ভাবার আগে চোখটা বুঝে একটা কল্পনা করে নেবে। কি কল্পনা? যে তুমি একটা ছেলে, যারা ছেলে তারা তো ছেলেরা ছেলেদের মতো করে ভাববেই, আর মানে ছাত্রীদের কথা বলছি, তোমরাও মানে ভাবো যে তোমাদের মধ্যে ছেলেদের মতো একটু উদারতা, মানে ছেলেদের মতো একটু সব কিছুকে মানে পরোয়া না করা, এরকম ধরনের একটা ভাব আছে। মানে কোনো কিছু অত চিন্তা ভাবনা করি না আমরা, ছেলেরা সাধারণত একটু কম চিন্তাই করে। দেখো, কোথা গেছো? পল্লী গ্রামে একটি ফাঁকা মাঠে তুমি গেছো। কোনো রকম টাইট জামা প্যান্ট কেউ পরেনি, ঢলঢলে পাজামা পাঞ্জাবির মতো জামা পরে আছো। গিয়ে ফাঁকা মাঠে আছো, মাঠে কেউ নেই, ফুরফুর করে হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডা শান্ত হাওয়া। মাঠ সমতলের পর কোনো একটা জায়গায় মাটির একটু ঢিপি হয়ে আছে। সেই ঢিপি জায়গাতে গিয়ে তুমি বসলে, এবং সেটা কোন দিকে হবে? বসার পর মুখ করে আছো পশ্চিম দিকে, যেখানে সূর্য অস্ত যাচ্ছে। এবং তোমার সেই ঢিপির পাশে, মানে তোমার সামনে একটা বড় দিঘি কিংবা কোনো নদী, সমুদ্রে থাকলে তো খুবই ভালো, সমুদ্র, আর কিংবা বড় কোনো পুকুর। কল্পনা করো যে তুমি ফাঁকা ময়দানে বসে আছো, মাঠে সামনে একটা বড় দিঘি, ফুরফুর করে সন্ধ্যার ঠান্ডা শীতল বাতাস বইছে, সূর্য অস্তমিত যাচ্ছে এবং আকাশের পশ্চিম উত্তর কোণে সপ্তর্ষিমণ্ডল দেখতে পাচ্ছ এবং গোটা আকাশে তারাগান ফুটছে। তোমার কাছে না আছে স্মার্টফোন, না আছে কোনো ঘড়ি, না কোনো বন্ধুবান্ধব, কেউ নেই। তোমাকে কল্পনা করতে হবে কি, যে এই পৃথিবীতে এই মুহূর্তে আমি একা, আমার কোনো পরিবার নেই, কোনো আত্মীয় স্বজন নেই, শুধুমাত্র এই প্রকৃতি আর আমি। কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই, কোনো চিন্তা নেই।
এই আমেজ নিয়ে চোখটা বুজে যখন ফুরফুরে হাওয়ায় বসে থাকবে, এমনকি সবুজ ঘাসের ওপর ঠ্যাং হাত পা ছড়িয়ে বসে আছো, এইভাবে বসে থাকবে। হ্যাঁ, এইভাবেই মনটাকে সেই আমেজে নিয়ে আসো, নিয়ে এসে কবিতাটা পড়ো। চলো এবার আমরা একসাথে কবিতাটা পাঠ করি। আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে। তাহলে কি আমরা কি কল্পনা করছিলাম? আমরা একটি ফাঁকা মাঠের ঘাসেতে বসে আছি, পশ্চিম দিকে মুখ করে, সামনে দেখি আকাশে মিটমিট করে কয়েকটা তারাগান হচ্ছে, সেটা। আর তার সাথে কল্পনা করতে হবে, আমি তোমাদের ছবি দেখিয়ে দেবো, সদ্য সন্ধ্যা, সন্ধ্যা যখন সূর্য অস্তমিতে যাচ্ছে, সেই হালকা কমলা রঙের আকাশ, হালকা হলদেটে আকাশ, এবং সন্ধ্যার সূর্য অস্ত যাওয়ার পরবর্তীকালে হালকা নীল আকাশ, এই তিন ধরনের আকাশ তোমাদের কল্পনা করতে হবে। আর এই পড়ানোর সাথে সাথে আমি ছবিগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাবে, সেই মতো আমি দেখিয়ে দেবো। দেখো তাহলে কি আমরা পড়লাম, আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে। তাহলে যখন সদ্য সন্ধ্যা আসছে, সূর্য অস্তমিত হচ্ছে, সেই সবে মাত্র আকাশে তারাগান ফুটছে, তখন আমি কোথায় আছি? সেই ফাঁকা মাঠের ঘাসে বসে আছি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। তাহলে কি, কামরাঙা ফল তোমরা দেখেছো, পেকে গেলে জানো তো সবুজের সাথে হালকা লালচে ভাব থাকে, তেমন আকাশে যখন সূর্য অস্তমিত যাচ্ছে আর সূর্য যখন ওঠে, মানে সূর্য যখন উদয় হয় আর অস্ত যায়, অনেকটা মানে এই ভোরবেলা আর ভোর সন্ধেবেলা আকাশটা অনেকটা না একই ধরনের থাকে, হালকা কুসুম হলুদ লালচে। কীরকম বলছে? কামরাঙা লাল মেঘ। কবি কল্পনা করছেন ওই মেঘটার রঙটা কামরাঙা লাল মেঘের মতো। কি বলছে? মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। তাহলে কি মৃত মনিয়া? কি মৃত মনিয়া হচ্ছে একটা মনিয়া, এক ধরনের পাখি যা মাঠে থাকে, ধান পাকা ফসলের আশেপাশে উড়ে বেড়ায়, ছোট্ট একটি পাখি, তার আয়ু খুবই অল্প। কবি এইখানে মৃত মনিয়ার সাথে আজকের সারা দিনটিকে তুলনা করছেন। কিভাবে? সূর্য যখন অস্ত যাচ্ছে তখন তার জীবনের শেষ, সূর্য যখন উদয় হয় তখন তার জীবনের শুরু। সূর্য উদয় থেকে সারাটা দিন যখন ঘুরে ঘুরে সূর্য অস্তমিত হচ্ছে, তার মানে কি একটা দিনের অবসান হচ্ছে, মানে একটা দিন মারা যাচ্ছে। সত্যি তো, আমরা তো যদি কল্পনা করে দেখি, আমরা তো সবাই ধরো যারা ক্লাস 9-এ পড়ে তারা তো অবশ্যই বড় হয়েছে। আজকে যে আমরা বর্তমান সিচুয়েশানে এই মুহূর্তে আমরা বসে আছি, কি কেউ এই ভিডিওটা দেখছো বা শুনছো, এর অতীতে আমাদের যা যা ঘটে গেছে তা কিন্তু আর কোনোদিনও আসবে না, সব মারা গেছে। সেইভাবে একটা দিন যখন শুরু হয় আর একটা দিন যখন অস্তমিত হয়ে শেষ হয়ে যায়, সেই দিনটিও কিন্তু একটি দিনের জীবনাবসান হয়। সেই দিনটিকে তুলনা করছেন মনিয়া পাখির মতো, যে সেও একদিন মারা গেছে, মারা গিয়ে কোথায় যাচ্ছে না গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। তাহলে কি গঙ্গা সাগরের ঢেউ, মানে সূর্য অস্ত গেলে তো সেই গঙ্গা সাগরের ঢেউয়ের দিকে ডুবছে, যেভাবে সূর্য অস্ত গিয়ে সাগরে মিশে যাচ্ছে, সেভাবে একটা প্রাণী, একটা পাখি, আমরা, দিন, সময় সবই চলে যাচ্ছে, একটা দিন আসে একটা দিন যায়। আসিয়াছে শান্ত অনুগত। তাহলে সূর্য যখন অস্ত যাচ্ছে, আমরা জানি যারা পল্লী বাংলায় বাস করি, যারা গ্রামের দিকে থাকি, তখন দেখবে যখন সূর্য অস্ত যাচ্ছে চারিদিকে একটা শান্ত ভাব এসে যায়। পল্লী গ্রাম বাংলায় শুনতে পাওয়া যায় হালকা হালকা শাঁখ, মানে মায়েরা সন্ধ্যা দিচ্ছে, সেই শাঁখের শব্দ। কি আছে? আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। সূর্য যখন অস্ত যাচ্ছে হালকা কমলা হলুদ ভাব থাকে, যখন পুরোপুরি ডুবে যাচ্ছে, দেখো একটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই ছবিটা ঠিক এই ধরনের, বাংলার নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। তাহলে কেশবতী কন্যা, এখানে ভালো করে লক্ষ্য করবে, কন্যা বলা হয়েছে। কেশবতী মানে যে কন্যার অনেক ঘন বড় চুল, যখন অন্ধকার হয়ে যায়, অন্ধকারে আকাশের রং কি থাকে? হালকা হালকা কালো হতে থাকে, যেহেতু কেশ মানে চুল
মাথার চুলের রঙও যখন কালো, যেহেতু কন্যা মানে কোনো বয়স্কা নয়, কিন্তু কন্যা যুবতী এক নারী, তার চুল যেরকম ঢেউ খেলানো কালো, সেই কালো চুলের সাথে কবি মেঘের তুলনা করছেন। সূর্য যখন অস্ত যাচ্ছে, সেই কেশবতী কন্যার চুলের মতো মেঘ ওই আকাশ, পল্লী বাংলার আকাশকে কবি দেখতে পাচ্ছেন। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। সেই কেশবতী কন্যা চুল কি হচ্ছে, আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। তাহলে কেশবতী কন্যা প্রকৃতি তো সেই নারী, তার চুল আবার কবির চোখে মুখে কিভাবে আসছে? তাহলে আমরা কল্পনাটা কিভাবে করব? ধরো আমরা তো মাঠে অলরেডি বসে আছি, সূর্য অস্ত যাচ্ছে, ফুরফুর করে যখন সূর্য অস্ত যাওয়ার পর যখন হাওয়াটা আমাদের গায়ে লাগছে, আমাদের চোখের ভ্রুতে, হ্যাঁ, নাকের পাশ দিয়ে, কানের পাশ দিয়ে যখন ফুরফুর ফুরফুর করে হাওয়াটা যাচ্ছে না, সেই মানে দেখবে সন্তানেরা বা যাদের অনুভূতি আছে, দেখবে চুল যখন মুখের কাছে লেগে যায় না, কোনো নারী চুল, বড় বড় চুল, তবে একটা একটা চুল যখন তাকে একটা সুড়সুড়ি লাগে, সেইভাবে সেই শান্ত হাওয়া যখন নিজের মুখে, নিজের চোখের পাশ দিয়ে যাচ্ছে, কবি সেই শান্ত নির্মল হাওয়াটাকে কেশবতী কন্যার চুলের ছোঁয়ার সাথে অভেদ কল্পনা করে দিয়েছেন। কি বলছে, আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে, পৃথিবীর কোনো পথে এ কন্যারে দেখিনি কো। মানে কি, কবি গোটা ভারত ঘুরেছেন, অন্যান্য জায়গায় ঘুরেছেন, কিন্তু পৃথিবীর কোনো পথে এই বাংলা, এই আমাদের পল্লী বাংলা, এই আমাদের পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, মানে আমাদের এই বাংলার মনোরম আবহাওয়া, এই আবহাওয়া কবি আর কোথাও দেখেনি। এই আবহাওয়া যেন সেই কেশবতী কন্যা মানে যুবতী নারীর মতো, এই প্রকৃতি জীবন্ত, এই প্রকৃতি জীবন্ত। আমার চোখের পরে, আমার চুলে, আমার মুখের পরে চুল তার ভাসে, পৃথিবীর কোনো পথে এই কন্যারে দেখিনি। কবি পল্লী বাংলায় ছাড়া বাংলার মুখ তিনি আর কোথাও দেখেনি, তাই তিনি লিখেছেন তো, বাংলার মুখ আমি দেখিয়াছি, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। তাহলে কি, এই যে পল্লী বাংলার শান্ত হাওয়া, এই হাওয়া শুধুমাত্র কবির গায়ে মুখে অনুভব করছে না, এই হাওয়া অনুভব করছে সারা পল্লী প্রকৃতি। সেই হিজল বন হতে পারে, আম কাঁঠাল, প্রকৃতির হাওয়া কিভাবে দেখো, অনুভব করো, আমি তোমাদেরকে বলছি। তোমরা লক্ষ্য করবে, যখন ফুরফুর ফুরফুর করে হাওয়া দেয় না, গাছের পাতায় যখন ওই হাওয়াগুলো লাগে পাতাতে, তখন দেখবে পাতায় পাতায় লেগে একটা শস্যরানি শব্দ হয়, পাতায় পাতায় লেগে শিরশির করে আওয়াজ হয়। সেই যখন আমরা চুপ করে ঘরে বসে থাকি, যাদের বাড়ির আশপাশে গাছপালা আছে, যখন ওই হাওয়া দিয়ে সুরসুর করে হাওয়া দেয়, ওই হাওয়াতে দেখবে আমাদের একটা ঘুমের আমেজ চলে আসে। তাহলে কি, তাহলে প্রকৃতির ওই হাওয়া শুধু আমরা মানব শরীর আমরা অনুভব করি না, প্রকৃতি মানে গাছপালা, ঝোপ জঙ্গল সবাই অনুভব করে, সেই হাওয়ার আওয়াজ পায়। সেই জন্য বলছি, এই অজস্র চুলের ছোঁয়া মানে চারিদিকেই শান্ত হাওয়া, ঝড়ে অবিরত, মানে কাঁঠালে জামে, মানে প্রত্যেকটি প্রকৃতির প্রত্যেকটি অংশে ঝড়ে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসীর চুলের বিন্যাসে। কবি জানতো না, কবি জানে নাই কিভাবে এত স্নিগ্ধ গন্ধ, স্নিগ্ধ মানে শান্ত, প্রকৃতি মনকে শান্ত নির্মল করে দেয়, এত সুন্দর রূপসীর চুলের চুমা, মানে চুলের বিন্যাস, মানে চুলের যে বিন্যাস, ধরো চুল যখন উড়ছে, সেই যে চুলের যে ঢেউ খেলানো, কিভাবে গোটা প্রকৃতিকে ছেয়ে দেয়, কবি জানে না। পরবর্তী স্ট্যান্ডারে কি আছে, পৃথিবীর কোনো পথে, মানে কবি অনেক জায়গায় ঘুরেছেন, পৃথিবীর কোনো পথে মানে কি, পল্লী বাংলার প্রকৃতিকে কবি কারো অন্য কোনো প্রকৃতির সাথে তুলনা করতে পারছেন না। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ। যারা মাঠে যাও, গ্রামে থাকো, ধান যখন পেকে যায় না, ধানের একটা গন্ধ থাকে। হয়তো অনেকে ব্যাপারটাকে রিলেট করতে পারছো না, তার জন্য একটা ছোট্ট উদাহরণ দিই। পায়েস করবার যে চাল থাকে না, বাসমতি চাল, সেই চালটাকে হাতে নিয়ে আবার শুঁকে দেখবে, চালের একটা নরম গন্ধ আছে, ঠিক ধানেরও সেম গন্ধ। তাহলে কি, নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ,
কলমি ঘ্রাণ মানে কলমি শাকের ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ। মানে কি চাঁদা সরপুঁটি মানে পুকুরের যে চাঁদা সরপুঁটি পুঁটি মাছের যে ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীতের হাত খান। তাহলে কি বলছে শীত হাত খান, শীত হাত খান। তাহলে এইখানে একটু ব্যাখ্যা করতে আছে। কবি প্রকৃতিকে এত ভালোবাসেন, সেখানে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক মানে হাঁসের যে পালকের গন্ধ, স্বর, পুকুরের জলের গন্ধ, পুঁটি মাছের গন্ধ, চাঁদা স্বর পুঁটি একটা আষ্টে গন্ধ ছাড়ে না, সেই গন্ধ, তার যে মৃদু ঘ্রাণ, কারণ জলে আছে, তারা নড়াচড়া করছে, পাশ দিয়ে কবি যাচ্ছেন, সেই যে পুকুরের যে ঘ্রাণটা, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখানা, শীত বলতে ঠান্ডা হাতখানা। এবার দেখো, আমরা যখন কাউকে ভালোবাসি, কোনো নারী, যেহেতু কবি এখানে একজন পুরুষ, সেক্ষেত্রে আমি বলছি কোনো নারীকে ভালোবাসি, তখন তার সবই ভালো লাগে, তার হাসি, তার চলাফেরা, তার ভঙ্গিমা, তার কথা বলা, সব। কবি প্রকৃতিকে সেই জীবন্ত নারীর মতো ভালোবাসছে। সেখানে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, চাঁদ সরপুঁটির গন্ধ, সমস্ত কিছু গন্ধ। হয়তো আমরা বলতে পারি যে পুঁটি মাছের আষ্টে গন্ধ আবার কী করে ভালো লাগতে পারে, তো কবি যে প্রকৃতিকে ভালোবাসেন, এই সমস্ত গন্ধের মধ্যে কবি সেই ভালোবাসা খুঁজে পাচ্ছেন, একটি আমেজ খুঁজে পাচ্ছেন। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখানা। কিশোরী মানে 12 বছরের বেশি, মানে তোমাদের বয়সী, নবম শ্রেণীর ছাত্রীদের বয়সী। কিশোরী মানে যারা সদ্য বালিকা থেকে যৌবনে পা দিচ্ছেন। আর তাদের হাত মানে নারী হাত মানেই নরম। সেখানে কি হচ্ছে, সন্ধ্যাবেলা রান্না করবে, তৎকালীন সময় কিশোরী মানে নারীদের কি সমস্ত কাজ করতে হতো, তাকে বাড়ির রান্না হওয়ার জন্য অনেক চাল ধুতে হচ্ছে, চাল ধুয়ে ধুয়ে দেখবে অনেকক্ষণ জলে থাকলে দেখবে হাতের আঙুলের চামড়াগুলো কুঁচকে যায়। সেই যে কুঁচকে যাওয়াটা, সেটাই দেখা যাচ্ছে এখানে, যে সেই কুঁচকে যাওয়ার নরম হাত যখন ভিজে গিয়ে আরও নরম হয়ে গেছে, ঠান্ডা শীতল হাতখানা, সেই শীতল হাতখানাও কবি পল্লী বাংলার সাথে তুলনা করছে। কিশোরের পায়ে দলা মুথা ঘাস, মানে কিশোর মানে তোমাদের বয়সী ছাত্ররা যারা মাঠে খেলাধুলা করে, বেশিরভাগ পল্লী বাংলা ছেলে না খালি পায়ে খেলে। সেই যে মাঠে আমরাও ফুটবল খেলতাম খালি পায়ে, মাঠে যখন ফুটবল খেলতাম সেই ঘাসের উপর দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছি, সেই ঘাসগুলোতে তো পা দিয়ে সেই ঘাসগুলো মুথা যাচ্ছে, মানে মুড়ে যাচ্ছে, মুজড়ে যাচ্ছে, এবং কোনো ঘাসকে বা কোনো পাতাকে যখন আমরা চটকে শুকিয়ে দেখবে তারও একটা গন্ধ আছে। তাহলে সারাক্ষণ ছেলেরা যেহেতু মাঠে দাপাদাপি করেছে, সেই ঘাসগুলো মুছড়ে গেছে, তাহলে কি কিশোরের পায়ে দলা মুথা ঘাস, সেই ঘাসের গন্ধ কবি এখানে পল্লী বাংলায় এই সন্ধ্যাবেলা পাচ্ছেন। লাল লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, তাহলে কি বট গাছ থেকে লাল লাল বট ফল পড়েছে, সেইগুলোতেও পা দিয়েছে, তার যে গন্ধ মানে কি সেই বটের গাছের ফল পড়ে যাওয়ার পর তাতে পা দেওয়ার পর সে যে থেঁতলে গেছে, সেই গন্ধের মধ্যে কবি ব্যথিত গন্ধ পাচ্ছেন, মানে সেই বট ফলের ব্যথার পাচ্ছেন, সে সেই গাছ থেকে আলাদা হয়ে গেছে। নীরবতা, সেই গন্ধের নীরবতা মানে কি একটার অবসান। এরই মাঝে বাংলার প্রাণ, মানে সকল কিছু নিয়েই আমাদের বাংলা, এই বাংলার প্রাণ, আমাদের বাংলার মাটি আমাদের গড়ে উঠেছে। তাহলে কবি এই সমস্ত কিছু সেই মাঠে বসে সন্ধ্যাবেলা কবি টের পাচ্ছেন, অনুভব করছেন শান্ত মনে, যা আমাদের পাঠকদেরকে অনুভব করাচ্ছেন। শেষ লাইনটা কি আছে, আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই, মানে প্রকৃতি যখন জানান দিচ্ছে যে আমি আছি, এই হাওয়া, এই গন্ধ, এই শব্দ, এই নিঃশ্বাসে, সমস্ত কিছুতে আমি আছি, কবি কিন্তু তা টের পান। এটি একটি কবির প্রকৃতি চেতনামূলক কবিতা। চলো আরও কিছু আলোচনা করি। তাহলে আমরা এই কবিতার মধ্যে কি পেলাম? এই কবিতা থেকে আমরা বুঝতে পারলাম যে কবি প্রকৃতিকে জীবন্ত করে তুলেছেন,
তিনি কি বলছেন, যে এই প্রকৃতিকে ইন্দ্রিয় গ্রাহ্যের মাধ্যমে তিনি খুঁজে পাচ্ছেন। পৃথিবীর কোনো দেশে কবি এই রূপসী নারীকে দেখেননি। তিনি এই পল্লী প্রকৃতিকে রূপসী নারীর সঙ্গে তুলনা করেছেন। তাহলে আমরা কি জানলাম? আকাশের সাতটি তারা কবিতাটির গভীর অর্থের ব্যাখ্যা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে, কিছু জানার থাকলে কমেন্ট করবে, আমি সকল কমেন্টেরই উত্তর দিই। পরবর্তীকালে আকাশের সাতটি তারা থেকে যত ছোট প্রশ্ন হতে পারে সেইগুলোর একটা ভিডিও বানিয়ে দেবো। সঙ্গে থেকেও ধন্যবাদ।